অয়ন গাড়ি ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে কয়েকবার সারার দিকে আর চোখে তাকালো। গাড়িতে ওঠার পর থেকে টু শব্দও করে নাই সারা। বিভিন্নভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। বাইরের আবহাওয়া যেন গুমট বেঁধে আছে। সারার মনে অস্থিরতা ধীরে ধীরে বাড়ছে। জানালার কাছ নিচে নামিয়ে বাইরের মুখ বের করতে দিতে অয়ন চেঁচিয়ে বলা, কি করছিস বনু? পেছন থেকে গাড়ি চলে আসতে পারে, সোজা হয়ে বস। সারা যেন অয়নের কথা কানে নিল না, ঠিক সেভাবেই বসে রইল। অয়ন বোনের মনের অবস্থাটা ঠিকই ঠাউর করতে পারছে না। সাহসা গাড়ি ব্রেক কষে ফুটপাতের কোল ঘেঁষে দাঁড় করালো। সারা ততক্ষণে সোজা হয়ে বসেছে, তবে তখনও কোনো কথা বলে নাই। চিবুক নামিয়ে নিচের দিকে তাকিয়ে আছে সে। অয়ন বোনের মাথায় হাত রেখে ব্যস্ত হয়ে পড়ল। কি হয়েছে? তো কেমন দেখাচ্ছে কেন? সারা মুহূর্তে অয়নকে জাপটে জড়িয়ে ধরে ডুকরিয়ে কেঁদে উঠল। স্যার এমন আকস্মিক কান্না হতভম্ব হয়ে পড়ল অয়ন। বেশ তো ভালো ছিল, হঠাৎ আবির্ভাবের বাসায় কি হলো? এমন পরিবর্তন লাগছে কেন? ভারতীয় কণ্ঠে সুত হলো। বনু কি হয়েছে? তাকা আমার দিকে। সারার কান্নার গতি কিছুটা কমেছে। অয়নকে ছেড়ে সোজা হয়ে বসে হিচকি তুললে বলল, কিছু হয় নাই। কিছু না হলে এইভাবে কান্না করছিস কেন? জানি না ভাইয়া, আমার সাথে কি হচ্ছে, কেন এত অস্থিরতা, কেন এমন লাগছে আমার কিছুই বুঝতে পারছি না। শুধু ইচ্ছে হচ্ছে জোরে জোরে কান্না করি, কান্না করলে হয়তো একটু ভালো লাগবে। অয়ন গোবেচারা মুখ করে তাকালো সারার দিকে, চোখ গিলে বলল, শুধু কান্না করতে মন চাচ্ছে? সারা ঘাড় বাঁকিয়ে বলল, হুম। এইভাবে কান্না করতে মন চাওয়ার কারণ কি চৌধুরী প্যালেস থেকে চলে আসতে হলো এজন্য? সারা বোকার মতো ঘাড় নেড়ে বলল, হুম। অয়ন গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে ছোট কামড়ে হাসছে। সারা কয়েক মুহূর্তের মধ্যে অয়নের প্রশ্ন বুঝতে পেরে সরু চোখে তাকালো অয়নের দিকে। অয়ন তখনও হাসছে। সারা ক্ষিপ্ত স্বরে বলল, হাসছো কেন তুমি? তুমি একদম উল্টাপাল্টা ভাববে না। আমি তোমার প্রশ্নটা শুনে হ্যাঁ বলেছি। চৌধুরী বাড়িতে আমি থাকার জন্য গেছি নাকি যে ওখান থেকে আসতে গেলে আমার কান্না পাবে? অয়ন কৌতুক স্বরে বলল, সেটাই তো। তবে মনে হয় খুব তাড়াতাড়ি পার্মানেন্ট পাঠানোর ব্যবস্থা করতে হবে। মানে? কিছু না। সারা চোখ মুখ কুচকে তাকালো অয়নের দিকে। অয়ন এবার হাসতে শব্দ করে সারার চোখ ফুলিয়ে ভাইয়ের বুকে কয়েকটা কিল দিল। অয়ন বোনকে নিজের কাছে টেনে ফের গাড়ি স্টার্ট করল। বাসায় ফিরে দৌড়ে নিজের রুমের দিকে ছুটল সারা। অয়নও সারার পিছু পিছু পা বাড়িয়েছে, মুখে হাসি রেখা। প্রথম দিন থানায় আবির্ভাব আর সারা ব্যাপারটা নিয়ে সন্দেহ ছিল। হসপিটাল আবির্ভাবের জন্য অস্থিরতায় সন্দেহটা আরো গাঢ় হয়। সে মন প্রাণ দিয়ে চায় তার বোন সুখী হোক। আবির্ভাব ভালো ছেলে, তার সন্দেহটা যদি সত্যি হয় তাহলে সারা আবির্ভাবের সাথে সুখী হবে। একমাত্র বোনের সুখটাই তার কাছে সবার আগে। দোতলায় পা রেখে উচ্চ পথে তার রুমের দিকে পা বাড়ালো অয়ন। রুমে ঢুকতে চমকে উঠল। ছবি জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে বসে কাঁদছে। অয়ন এক মুহূর্ত দেরি না করে ছবির পাশে গিয়ে বসলো, ব্যস্ত হয়ে শুধল। কি হচ্ছে? এইভাবে এখানে বসে কাঁদছো কেন? ছবি হেঁচকে তুলে কাঁদছে। অয়নের কথা কানে নিল না, এক নাগারে কেঁদে চলেছে। ধমকালো অয়ন, উচ্চস্বরে বলল, এই কান্না থামাবে তুমি? ছবি কান্না জড়িত কঞ্চে বলল, আমি পারিনি বাবার দেওয়া উপহারটা সামলে রাখতে। বাবা বারবার করে বলে দিয়েছিল ওটা যেন সাবধানে রাখি। আমি পারলাম না, হারিয়ে ফেললাম। অয়নের চোখে মুখে বিস্ময়। কোন উপহারের কথা বলছে তার বোধগম্য হচ্ছে না। কৌতূহল দমাতেই বলল, তুমি কোন উপহারের কথা বলেছো? বাবা আমাকে একটা লকেট সহ সোনার চেইন দিয়েছিল। সকাল থেকে অনেক খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি, ভালোভাবে খুঁজে দেখেছো তো? আমি ব্যাগে রেখেছিলাম, সকাল থেকে ব্যাগ উল্টে পাল্টে খুঁজেছি, পাচ্ছি না কোথাও। ব্যাগ থেকে যাবে কোথায়? সরো তো দেখি, আমি খুঁজে পাই নাকি। অয়ন ব্যাগ হাতড়ে জামা কাপড় উল্টে পাল্টে দেখলো, কোথাও খুঁজে পেল না। হতাশা মুখ নিয়ে ছবির পাশে বসে মৃদু কঞ্চে বলল, আচ্ছা কেঁদো না, হয়তো কোথাও আছে, ভালোভাবে খুঁজলে পেয়ে যাব। ছবি তখনও ফুপিয়ে কাঁদছে। অয়ন বারবার কান্না থামতে বলছে। কান্নার আওয়াজ যেন আরো ক্রমশ বেড়েই চলেছে। ধৈর্য হারালো অয়ন, থমক স্বরে বলল, তুমি থামবে নাকি মুখে স্কচ টেপ লাগিয়ে দেবো? অয়নের ধমকে কেঁপে উঠল ছবি। তৎক্ষণাৎ কান্না থেমে গেল, মুখ আঙুল গুজে ঠোঁট ফুলিয়ে বসে থাকলো। ঠোঁট কামড়ে হাসলো অয়ন, বিড়বিড় করে বলল, মেয়ে মানুষ আসলে অদ্ভুত প্রাণী।
ভালো ব্যাপারটা ঠিক নিতেই পারে না। দীর্ঘশ্বাস ফেলে মেঝে থেকে উঠে দাঁড়ালো, পা তুলে বসলো বিছানার উপর। অয়ন বিছানায় বসতে ছবি অয়নের পায়ের কাছে গিয়ে বসলো, কাপা কাপা স্বরে বলল, আমাকে দয়া করে গ্রামে রেখে আসবেন না, আমি ওখানে যাব না। অয়ন আশ্চর্য বনি গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল ছবির দিকে, থমকে বলল, ওখান থেকে ওঠো। তোমাকে গ্রামে রেখে আসবো কখন বলেছে? বাবা বলল তো আমাকে নাকি কিছুদিন গ্রামে রেখে আসবে। হ্যাঁ, তো তোমারই তো ভালো, কিছুদিন নিজের বাড়িতে থাকতে পারবে। না না, আমি যেতে চাই না ওখানে, প্লিজ আমাকে ওখানে রেখে আসবেন না। কেন বলো তো? মেয়েরা সচরাচর বাবার বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, তুমি এমন উল্টো কেন? ছবি কোনো উত্তর দিল না, ফ্লোরের দিকে তাকিয়ে রইল। অয়ন বিছানার উপর ফোন রেখে ওয়াশরুমের দিকে পা বাড়াতে ছবি ফের বলে উঠল, আপনি মন থেকে কি আমাকে সামাজিকভাবে বিয়ে করতে রাজি হয়েছেন? অয়ন থমকে দাঁড়ালো, সামনের দিকে না হয়ে পেছনে পা বাড়িয়ে ছবির সামনাসামনি এসে দাঁড়ালো। ছবির দিকে কয়েক সেকেন্ড ভালোভাবে তাকালো। ছবি প্রশ্নটা করে আবারও ফ্লোরের দিকেই তাকিয়েছে। এমন প্রশ্ন করে অয়নের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। অয়নের নির্লিপ্ত কণ্ঠস্বর, আমি তোমাকে কি বলেছিলাম? স্বামী হিসেবে যতটুকু দায়িত্ব থাকে আমি সেটা পালন করব। সবার সামনে কখনো অসম্মান করব না, কাউকে কখনো অসম্মান করতেও দেব না। তোমার সকল চাওয়া পাওয়া পূর্ণ করব। এর চেয়ে বেশি এক্সপেকটেশন রেখো না আমার কাছে। আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে এত তাড়াতাড়ি সব ভুলে তোমার সাথে সুখের সংসার শুরু করে দেব। অয়নের কথাগুলো যেন বিদ্যুৎ বেগে আঘাত হানল ছবির মনের গভীরে। কিছু মুহূর্তের জন্য সে অনুভূতিহীন হয়ে পড়ল, যেন তার চারপাশে সব শব্দ থেমে গেছে। অয়নের মুখে বলা প্রতিটি শব্দ একটি তীরের মতো বিঁধল তার হৃদয়ে। ভেতরে ভেতরে যেন সব কিছু ভেঙে পড়ল, অথচ বাইরে থেকে কোনো চিহ্ন মাত্র প্রকাশ পায়নি। ছবি নিজেকে স্থির রাখতে মাটির দিকে চেয়ে রইল, ঠোঁট কাঁপছে অনবরত। মনে হচ্ছে এই মাত্র কেউ তার সমস্ত আশার স্বপ্ন এবং আত্মসম্মানকে মুঠো মুঠো করে ছুঁড়ে ফেলে দিয়েছে। মস্তিষ্ক নিরেট তোলপাড়, ঘূর্ণিঝড় সমতুল্য, গলায় কাটার মতো আটকে যাচ্ছে হাজারো প্রশ্ন। এই সম্পর্কের মানে কি? তার অস্তিত্ব এখানে কতটুকু? অথচ এই প্রশ্নগুলো উচ্চারণ করার মতো শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। ছবি সামান্য মাথা তুলে নরম কঞ্চে বলল, ঠিক আছে। কথাটা বলে এক মুহূর্ত সেখানে দেরি করলো না, দৌড়ে চলে গেল তার অতি প্রিয় ব্যালকনিতে, যেখানে বসে নিজের অনুভূতিগুলো দূর আকাশে তারাদের সাথে, কখনো মেঘলা আকাশে মেঘেদের সাথে ভাগ করে নেয়। ব্যালকনির গ্রিল ধরে তাকিয়ে আছে স্বচ্ছ আকাশের দিকে। শৈশব থেকে শুরু করে বাবা ছাড়া কখনো তার মনের খোঁজ কেউ রাখেনি। মায়ের কাছে সবসময় বকা শুনেছে, অবশ্য সেটা নিয়ে কখনো আক্ষেপ ছিল না তার। মিহিরের মুখে যেদিন প্রথম শুনেছিল সে তাদের পরিবারে কেউ না, তাদের সাথে ওর কোনো রক্তের সম্পর্ক নেই, সেদিন থেকে সকল অভিমান ধুয়ে মুছে গেছে। নিজের সন্তান না হওয়া সত্ত্বেও খাইয়ে পড়িয়ে মানুষ করছে, সমাজে সবার কাছে সন্তান স্বীকৃতি দিয়ে। এটাই বা করে কয়জন? অরুণিমার ডাকে ধ্যান ভাঙল ছবি, চোখে পানি মুছে হাসার চেষ্টা করে অরুণিমার দিকে ঘুরে তাকালো। অরুণিমার হাস্যজ্জ্বল মুখখানায় মুহূর্তেই অন্ধকার নেমে আসলেও ব্যস্ত হয়ে বলল, এ কি কান্না করছো কেন? কি হয়েছে? ছবি হাসার চেষ্টা করলো, ঠোঁটে হাসির রেখা টেনে বলল, কোথায়? কাচ্ছি না তো। বুঝেছি, ভাই কিছু বলেছে তোমাকে, তাই না? না না ভাবি, কাচ্ছি না আমি। কিছু বলবেন? এই দেখো, আমি ভুলেই গিয়েছিলাম, বাবা তোমাকে ডেকে পাঠিয়েছেন, জরুরি কথা আছে নাকি? এখনই তোমাকে আর ভাইকে বাবার রুমে যেতে বলেছে। ঠিক আছে ভাবি। ভাই কোথায়? ওয়াশরুমে হয়তো। আচ্ছা ঠিক আছে, ভাইকে ডেকে নিয়ে আসো, আমি গেলাম। ছবি খান নেড়ে বলল, ঠিক আছে। সাদেক আহসানের রুম থেকে তীব্র গোলযোগের আওয়াজ ভেসে আসছে। তিন ভাই এবং তাদের স্ত্রীদের বিশেষ আলোচনা চলছে রুমের ভিতরে। অয়ন হাঁটছে করিডোর দিয়ে, ছবি পিছু পিছু থামলো এসে সাদেক আহসানের দোরগোড়ার সামনে। কিছু একটা বলে হু হু করে হাসছিল সাদেক আহসান। দরজার পাশে চোখ পড়তে হাসি থামালো, হাত বাড়িয়ে ডাকলো ছবি এবং অয়নকে। তারা দিয়ে পড়ল, কি তোমরা এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, কথা বলবো তোমাদের সাথে। মৃদু পায়ে দুজনেই রুমে প্রবেশ করলো সাদিক আহসান। কয়েকটা কার্ডের ডিজাইন ছবির হাতে দিয়ে বলল,
দেখ তো মা কোনটা ভালো লাগে। ছবি থুতলিয়ে বলল। আমি এসব বুঝি না বাবা, আপনারা পছন্দ করুন। শাহানারা আদুরের স্বরে বলল। বাবা পছন্দ করতে বলেছে, তোমার যেটা ভালো লাগে সেটা বাবাকে জানাও। এখানে বোঝা না বোঝার কিছু নেই মা। আমাদের রেখে কি পছন্দ করছো তোমরা? সবার নজর চলে গেল দরজার পাশে গুলুমুলু বাচ্চা আয়াত সাদা স্কুল ড্রেস পরে রায়ানের হাত ধরে দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে হাসি। শান্তা আহসান ছুটে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। এতদিন পর ছেলেটা আজ হোস্টেল থেকে বাড়ি ফিরেছে। আয়াতের চোখ আটকালো অয়নের দিকে। অয়নকে বাড়িতে দেখে চোখে মুখে হাসি ফুটে উঠল নিমিষে। দাঁত কপাটি বের করে হেসে বলল। ভাইও তুমি বাড়ি চলে এসেছো? অয়ন হাত বাড়িয়ে হাতকে কাছে ডাকলো। আয়াত এক দৌড়ে অয়নের কাছাকাছি আসতেই অয়ন কোলে তুলে আয়াতের ঝাঁকটা চুলে হাত বুলিয়ে দিল। রসগোল্লার মতো ফর্সা মুখটা চিপে বলল। হ্যাঁ ভাইও চলে এসেছে, কিন্তু আমার পার্টনার না থাকায় খুব একা একা লাগছিল। অয়ন মুখখানা বেজার করে বলল। তুমি বাড়ি না থাকলে আমার পার্টনার কোত্থেকে আসলো শুনি? আয়াত মুখটা অয়নের কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল। তোমার এখন পার্টনার হয়ে গেছে। তোমার নাকি বউ এসেছে? অয়ন ঠোঁট ফুলিয়ে বলল। কে তোমাকে এসব বলেছে ভাইও? আয়াত দাঁত কপাটি বের করে আঙুল দিয়ে রাইয়ানকে দেখিয়ে দিল। রাইয়ান চোখের ইশারায় বারণ করতে বলতে শুনল না আয়াত। সে এতদিনের জমানোর সকল কথা ভাইউকে বলতেই ব্যস্ত। সালে আহসান ছেলেকে কাছে ডেকে নিয়ে আদুরের স্বরে বলল। তোমার হোস্টেল থেকে হঠাৎ ছুটি দিল কেন? সাদেক আহসান হাতের কাগজগুলো নিচে রেখে বলল। আমি ওর প্রিন্সিপালের সাথে কথা বলে ছুটি নিয়েছি। বাড়িতে বিয়ে, বাচ্চা, ছেলেটা হোস্টেলে থাকবে কেন? আয়াত উত্তেজিত হয়ে বলল। কার বিয়ে বড় আব্বু? আয়াতের মুখ গম্ভীর হয়ে গেল। গম্ভীর মুখ করে তাকালো অয়নের দিকে। সাদেক আহসান আয়াতের চাহনি বুঝতে পেরে বলল। তোমার ভাইয়ের বিয়ে। কি হলো, ভাইয়ের বিয়েতে তুমি খুশি হও নাই? আয়াত গোমরা মুখে বলল। না। কেন? ভাইও কয়টা বিয়ে করবে? বাবা একটা বিয়ে করেছে, চাচুও একটা বিয়ে করেছে, তুমিও একটা বিয়ে করেছো। তাহলে ভাইহুকে কেন দুইটা বিয়ে দিচ্ছ? সাদেক আহসান হেসে আয়াতকে কাছে টেনে নিয়ে বলল। ভাই ওর নতুন করে আর বিয়ে হচ্ছে না, ওই বিয়েটাই আমরা আবার আনুষ্ঠানিকভাবে দিচ্ছি। ও তাহলে তো খুব মজা হবে। ভাইও তোমার বউ কোথায়? শাহানারা আয়াতকে কোলে তুলে নিয়ে ছবিকে দেখিয়ে বলল। ওই যে তোমার ভাইউর বউ। ছবির মুখে মৃদু হাসি। আয়াত শাহানার কোল থেকে নেমে ছবির সামনে গিয়ে দাঁড়ালো। হাতের ইশারায় ছবিকে নিচু হতে বলল। ছবি আয়াতের সামনে হাঁটু গেড়ে বসতে আয়াত ছবির মুখে হাত রেখে সবার দিকে তাকিয়ে লাজুক হাসি দিয়ে বলল। তোমরা বায়ুকে আবার বিয়ে দিয়ে দাও। এটা আমার বউ, আমি বিয়ে করব বায়ুর বউকে। সবাই উচ্চস্বরে হেসে উঠল। রাইয়ান আয়াতের কান চেনে বলল। শুধু ধান্দা তাই না? উফ বায়ু ছাড়ো বলছি, তুমি পচা, সবসময় আমাকে মারো শুধু। তোকে মারাই উচিত। তোমরা জানো আসার সময় কি করেছে ও? সবার প্রস্তুত চাহনি। রাইয়ানের চেয়ার টেনে বসলো, মুখটা গম্ভীর করে বলল। মাঝ রাস্তায় ওর নাকি আইসক্রিম খাওয়ার ইচ্ছা জেগেছে। গাড়ি দাঁড় করিয়ে কয়েকটা আইসক্রিম কিনে দিলাম। আমার কল আসছে, ওকে গাড়ির পাশে দাঁড় করিয়ে রেখে কথা বলতে একটু দূরে গেছি। এসে দেখি একটা মেয়ের মুখে আইসক্রিম চেপে ধরে আছে। গরমে মেয়েটার মুখ নাকি লাল হয়ে গিয়েছিল, তাই নারী সেবা করতে বসেছিল। মার খেতে খেতে বেঁচে ফিরেছি। মেয়েটা সবেমাত্র পার্লার থেকে নাকি মনখানিক ব্লাশন লাগিয়ে এসেছে। হাসলো সবাই, দম ফাটা হাসি। বেশ কিছুক্ষণ পর হাসি থামিয়ে সাদেক আহসান অন্যের দিকে তাকিয়েই বলল। তোমার ফ্রেন্ডদের কাকে কেমন ইনভাইট করবে তার একটা লিস্ট আমাকে দিও। ঠিক আছে বাবা। সাদেক আহসান অন্যের দিকে একটা চেক এগিয়ে দিয়ে বলল। এখানে যা টাকা আছে বৌমাকে নিয়ে বিয়ের শপিংটা সেরে ফেলো। গয়না কিন্তু হবে না, গয়নার তোমার মা আর আমি কিনে আনবো। মাথা নিচু করে বলল। এসব লাগবে না বাবা। তা বললে হবে না। তুমি টাকা না নিলে আমি ধরে নেব তোমার রাগ এখনো কমে নেই আমার উপর। আমতা আমতা করছে। বাবার টাকায় ফুটানি করা কখনই তার পছন্দ ছিল না। দুনো মনে ভুগছে। শাহানারা চোখের ইশারায় অয়নকে টাকাটা নিতে বলল।
এক পর্যায়ে বাধ্য হয়েই অয়ন চেকটা হাতে নিল। সাদেক আহসান ছবির দিকে তাকালো, হাতের ইশারায় ছবিকে কাছে আসতে বলল। ছবি পাশে এসে দাঁড়াতে সাদেক আহসান পাশের বসার আদেশ করলো। ছবি ধীরে ধীরে বসলো সাদেক আহসানের পাশটায়। তোমার বাবার নাম কি? ছবি মৃদু স্বরে বলল। হায়দার মিয়া। চমকালো সাদেক আহসান এবং সালে আহসান আতঙ্কিত চেহারা সম্পূর্ণ করলো সবার সামনে। খানিক হাসার চেষ্টা করে বলল, ধরো মা, এখানে তোর বাবার নাম্বারটা তুলে দে, আমি ফোন দিয়ে ওনাদের ইনভাইট করি। ছবি ছলছল চোখে তাকালো সাদেক আহসানের দিকে। তার বাবা মাকে সত্যি এ বাড়িতে দাওয়াত দেওয়া হবে? কাপা কাপা হাতে ফোন নিয়ে বাবার নাম্বার তুলে সাদেক আহসানের দিকে এগিয়ে দিল। সাদেক আহসান মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে ছবির দেওয়া নাম্বার ডায়াল করল। রুমে পিন পত নীরবতা, সবার নজর সাদেক আহসানের দিকে। প্রথমবার ফোন রিসিভ হলো না, দ্বিতীয়বার কল করতে কয়েক সেকেন্ডের মধ্যে ফোন রিসিভ হলো। সাদেক আহসান সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েলি কণ্ঠস্বর শুনে ফোন কানে থেকে সরিয়ে সামনে ধরল। চোখ মুখ কুচকে আবারও ফোনটা কানে ধরতে ওপাশ থেকে জামিলা বেগম খ্যাক করে বলল, সালাম দিয়ে কই উইরা গেলেন? কথা বলেন না কেন? কাকে চান? সাদেক আহসান গম্ভীর কণ্ঠে বললেন, কি হায়দার মিয়ার ফোন, আমি ওনাকে চাচ্ছিলাম। কই, আমি ওনার স্ত্রী বলছিলাম। আপনি কে? আমি সাদেক আহসান, অয়নের বাবা। জামিলা বেগম চমকে উঠল, বিস্ময়ের চোখে এদিক ওদিক তাকিয়ে বলল, জি বলুন। উনি তো নেই, আমাকে বলুন কে? হায়দার মিয়ার সাথে কথা বললে ভালো হতো। যাই হোক, উনি যখন নেই তখন আর কি করার, আপনাকেই বলি। আপনারা কাল পরশুর মধ্যে আমাদের বাসায় চলে আসুন সপরিবারে। জামিলা বেগম চোখ গিরে বলল, কেন, ছবি কি কিছু করেছে? না না, আসেন তো, আসলেই তো জানতে পারবেন। আচ্ছা, ছবি ভালো আছে তো? আছে, কথা বলবেন, আমার পাশে আছে। সাদেক আহসান ছবির হাতে ফোন ধরিয়ে দিল। ছবি ফোন হাতে নিয়ে কাপা কাপা স্বরে বলল, ভালো আছো মা? জামিলা বেগম করা কঞ্চে বলল, আছি। ওখানে কি অঘটন ঘটিয়েছিস বলতো? সবার সামনে গিয়ে আমাদের মান সম্মান নষ্ট হবে না তো? ছবি সবার দিকে চোখ বুলিয়ে নিল, সবার নজর ছবির দিকে। ছবি ফোনটা কানের সাথে চেপে ধরে বলল, কিছু করি নাই মা। বাবা কেমন আছে মা? ভালো আছে। আর বড় আপু মেজো আপু কেমন আছে? ভালো আছে। বাবা কোথায় মা? বাবার শরীর ঠিক আছে তো? জামিলা বেগম দাঁতে দাঁত চেপে বলল, এত কৈফে দিতে পারবো না। রাজরানী হবার লাগে শহরে গেছোস, বান্দিটারে রাইখা গেছোস। কাজ আছে আমার, কাজ কইরা খাওয়ান লাগে। ফোন রাখ, এত কথা কওয়ার সময় নাই আমার। ছবি আর চোখে তাকালো সবার দিকে, সবার দৃষ্টি ছবির দিকে। চোখ ভিজে উঠেছে, ব্যথিত গলায় বলল, আচ্ছা মা, ভালো থেকো, রাখছি আমি। জামিলা বেগম ফোনটা কান থেকে নামিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের রুমের দিকে ছুটল। সাইমা পাশে বসে ফোনে গেম খেলছিল। মায়ের এভাবে ছুটে যাওয়া দেখে উঠে পিছু পিছু গেল। জামিলা বেগম কপাটে খিল দিয়েছে। সাইমা কয়েকবার ধাক্কা দিল। জামিলা বেগম ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে একদম বিরক্ত করবি না। তোর বাপের আসলে খাইতে দিস। আমি পারবো না, তুমি দিও। আমি কি তোমার চাকরানি নাকি যে তোমার হুকুম মতো কাজ করব? জামিলা বেগম মুহূর্তের মধ্যে দরজা খুলে সাইমার সামনে দাঁড়ালো। কয়েকটা কড়া কথা শোনাতে গিয়ে নিজেকে সংযত করে বাইরে বের হয়ে গেল। শাড়ি আঁচল ঝাঁকি দিয়ে বলল, বিকালে তোর বড় বোন আসবে। তোর ভাই তো দেশান্তর হয়েছে, তোর বাপেও শহরে গেছে। বিয়ের পর মেয়েটা প্রথম এ বাড়িতে আসবে। কেউ গিয়ে পান মিষ্টি দিয়ে নিয়ে আসা উচিত। আমি তো মেয়ের বাড়িতে ড্যাং ড্যাং করে চলে যেতে পারি না। তুই অন্তত গিয়ে নিয়ে আয়। পারবো না আমি। ওদের বাড়ির রাস্তা ভালো না, হেঁটে হেঁটে যেতে পারবো না আমি। ভাঙা রাস্তায় গাড়িতে গেলে মনে হয় কোমর গেছে আমার। স্বার্থপরের বংশধর, তোর বাপের বিয়ে করে জীবনটাই শেষ আমার। পদে পদে বুঝছি তোরা জীবনটা ছাড়া কিচ্ছু বুঝিস না। যাইতে হবে না কাউকে, আমিই যাব আমার মেয়েরে আনতে। বাড়িতে আয়সা যদি দেখি ওদের জন্য কোনো রকম পিঠা আটা বানানো হয় নাই, তাহলে তোর কপালে শনি আছে।
সাইমা চোখ কুচকালো, দাঁতে দাঁত চেপে বলল, তোমার ধান্দা আমি বুঝি না ভাবছো? ঠিক আছে যাব। মিষ্টি পান কেনার টাকা বাদেও আমাকে 2000 টাকা বেশি করে দেওয়া লাগবো, তাহলে যাব। জামিলা বেগম দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে স্বার্থ ছাড়া এক পাও নড়বে না, টাকা দিয়ে হলেও এরেই পাঠানো লাগবে। প্রাইভেট কার সারি বেঁধেছে, প্রতিটি কারের রং কালো। থামলো এসে বাংলো বাড়ির সামনে। বাংলোটা অতি নির্জন জঙ্গলের মাঝামাঝি জায়গায়, আশেপাশে জনমানবহীন। দিনে আসতো মানুষ দুবার ভাবে এখানে। জঙ্গলের মাঝ বরাবর প্রকৃতির সাথে সুন্দর সময় উপভোগ করতে শখ করে বাড়িটা বানিয়েছিল আবির্ভাব। গাড়ি থেকে একে একে নিচে নেমে দাঁড়ালো কালো পোশাকদের কিছু ব্যক্তিবর্গ। একজন গিয়ে খুলে দিল আবির্ভাবের গাড়ির দরজা। গাড়ির মধ্যে অবস্থান শেখর আবির্ভাবের। শেখর দ্রুত পায়ে নিচে নেমে দাঁড়ালো, কম্পিত কণ্ঠস্বরে ধীরে পড়ল, স্যার বাইরে বের হন। মুখের চারিপাশে ছোপ ছোপ রক্তের দাগ, গায়ের ধূসর রঙের শার্টটা ভিন্ন রূপ ধারণ করেছে। চিপে দিলেই হয়তো প্রায় এক ব্যাগ রক্ত হয়ে যাবে। আবির্ভাব রক্তিম চোখে জোড়া ধীরে ধীরে নিজের হাতের দিকে পড়ল। বিড়বিড় করে লাফাচ্ছে জীবন্ত কোনো মানুষের থেকে কেটে নেওয়া হাতের তালুর অংশ। নখগুলো এখনো নড়ছে। আবির্ভাব নিচে নেমে দাঁড়ালো, খণ্ডিত হাত ছুঁড়ে ফেললো পায়ের তলায়। পায়ের দামি জুতো দিয়ে পিষে ধরল। পকেটে 2 হাত রেখে হুঙ্কার ছেড়ে পড়ল, বান্দির বাচ্চা মুখ খুলেছে নাকি এখনো কুলু পেটে আছে? শেখর আবির্ভাবের এমন রূপে মোচো অবাক হলো না, মাথা নিচু করে পড়ল। স্যার এখনো মুখ খুলে নাই। আবির্ভাবের কঠিন মুখমণ্ডল আরো কঠিন থেকে কঠিনতম হলো। পেছনে ঘুরে আদেশ ছিল সবার দিকে, ফুটন্ত তেলের ব্যবস্থা করো, হিউম্যান মিট ফ্রাই করবো আজ, তারপর কুত্তা দিয়ে খাইয়ে দিব। শালা খয়রাতির বাচ্চা। আবির্ভাব চৌধুরী কি জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দিব আজ। শেখর আশ্বস্ত করলো আবির্ভাবকে, নরম কঞ্চে বলল, স্যার আমরা দেখে নিব ব্যাপারটা, আপনি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিন। হুম শুয়োর মারতে আবির্ভাব চৌধুরী ভীষণ মজা পায়। যতবার মেরেছি ততবার আনন্দ পেয়েছি। বের করে আনো ওদের। শেখর দীর্ঘশ্বাস ফেলল, চোখের ইশারায় কালো পোশাকধারী সবাইকে আদেশ ছুড়ল ওদের বের করে আনতে। কয়েকজন গেল বড় মাইক্রোবাসের সামনে, টেনে হিচড়ে বের করে আনলো দুজনকে। দুজনের অবস্থাই করুণ। আবির্ভাবের ভয়ঙ্কর থাবা পড়েছে তাদের উপর। একজনের হাতের তালুর অংশটুকু নেই, আর একজনের মাথার চামড়া ছিঁড়ে ঝুলছে। কোনো রকম দয়া না দেখিয়ে এক ধাক্কায় ছুঁড়ে ফেললো আবির্ভাবের পায়ের কাছে। আবির্ভাব নাক টেনে বসল দুজনের সামনে। রক্তের তীব্র গন্ধ আটকাতে রুমাল দিয়ে নাক চেপে ধরল বিশ্রী, গালি দিয়ে পড়ল, সেদিন হসপিটালে কার কথায় গিয়েছিলি? জামশেদ হারুনের ভয়ার্ত দৃষ্টি প্রাণ ভিক্ষে চেয়ে বলল, মারবেন না আমাদের, প্রাণ ভিক্ষে দেন। আমরা সত্যি জানি না কে আমাদের মারতে পাঠিয়েছিল। আমরা টাকার বিনিময়ে কাজ করি স্যার, ছাইরা দেন আমাদের। সেদিন সুযোগ পেলে তোরা আমাকে ছাড়তি না তাই না? আমি কিভাবে ছাড়ি? আমরা এসব ছাইরা দিব স্যার, আর কখনো এসব খুন খারাপই করব না। সুযোগ দিলে তো করবি। শেখরের দিকে হাত বাড়লো আবির্ভাব। শেখর হাতের ধারালো ছুরি এগিয়ে দিল। ছুরির হাতে নিয়ে জামশেদের বুকের উপর হাঁচু গেড়ে বসলো আবির্ভাব। গলায় ছুরি থেকে এক টানে জবাই করে দিল। রক্তের তীর ছুটছে আকাশ প্রান্তে। গলা কাটা মানুষ বুঝি পশুর থেকে বেশি ছটফট করে। বাঁচার কোনো উপায় নেই, আর তবুও প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছে। জামশেদ হারুনের অবস্থা নাজেহাল। গগন পিতারি কান্নায় ভেঙে পড়ল। এবার যে তার পালা। আবির্ভাব মুখে লাল রক্তটুকু মুছে নিল। হারুনের দিকে তাকে দাঁত চেপে পড়ল, আমার বাবা মা হত্যায় তোদের হাত আছে আমি শিওর। তোদের যে বা যারা পাঠিয়েছে তাদের কাজ অবধি যাওয়ার জন্য তোকে বাঁচিয়ে রাখলাম। বেঁচে থাকতে চাইলে 3 দিনের মধ্যে সবটা বলবি আমাকে, না হলে জমশেদের মতো যে করুণ অবস্থা হবে তোর। আবির্ভাব উঠে দাঁড়ালো, হাতে ছুরি ফেললো খানিক দূরে, পকেটে হাত গোছায় কয়েক ফোঁটা পানি ফেললো চোখের। আকাশ পানে চেয়ে বলল, কারো অস্তিত্ব রাখবো না বাবা। তোমাদের কোনো খুনিকে আমি শান্তিতে বাঁচতে দিব না। আমার কলিজার টুকরাকে যারা আমার থেকে দূরে করে দিয়েছে তাদের প্রত্যেককে
এর থেকে কঠিনতম শাস্তি দিব। সূর্য দিগন্তের উপরে লুকিয়ে গেছে, আকাশে মিলে থাকা লালিমা ক্রমশ ফিকে হয়ে আসছে। তার জায়গায় নিচ্ছে এক ধরনের ম্লান বেগুনি আভা। গাছপালার ছায়া দীর্ঘতর হয়ে মাটির উপর গভীর অন্ধকার ছড়িয়েছে। দূরের পাখিরা শেষবারের মতো ডেকে জানিয়ে দিচ্ছে নিরে ফেরার তারা। বাতাসে শীতল পরশ, যেন দিনের শেষ বেলায় প্রকৃতি একটু শান্ত হয়ে আসছে। দিনের আলো প্রায় ফুরিয়েই আসছে। আফসা আফসা আলোয় অয়নদের গাড়িটি ছুটে চলছে। সন্ধ্যার নাস্তা সেরে বেরোচ্ছে বেশ শপিং করতে। গাড়ি ড্রাইভিং করছে রাইয়ান, পাশের সিটে বসে আছে রেহান। পিছনের সিটগুলোতে অবস্থান সারা, ছবি, অয়ন, আয়াত এবং চায়না বেগম। শপিংয়ে ভীষণ আগ্রহ চায়না বেগমের। চায়না বেগম নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত। সবাই যখন শপিংয়ে আসছিল, চায়না বেগম ড্রয়িং রুমের এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। হাসি খুশির দিনে সবকিছু ভুলে অয়ন চায়না বেগমকে তাদের সাথে আসতে অনুরোধ করে। চায়না বেগম খানিক দোনমোনায় পড়ে। অয়ন কয়েকবার বলে রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে গাড়িটি এসে থামলো বসুন্ধরা শপিং মলের সামনে। গাড়ি থেকে নেমে একে একে সবাই বাইরে দাঁড়ালো। ছবি শপিং মলের দিকে অবাক হয়ে তাকিয়েছে। বসুন্ধরা শপিং মলের কথা বাবার মুখে কয়েকবার শুনেছে। শপিং মলটা বেশ জাঁকজমক, অনেক উঁচু বিল্ডিং। কল্পনায় কয়েকবার ভেবেও নিয়েছিল নিজের মতো করে, কিন্তু বাস্তবে তার থেকেও অনেক সুন্দর। সারা ছবির কাঁধে হাত রেখে বলল, চলো ভেতরে যাওয়া যাক। ছবির নির্লিপ্ত কণ্ঠস্বর, আমরা কি এখান থেকে কেনাকাটা করব আপু? কেন বলো তো? শুনেছি এখানকার পোশাকের অনেক দাম, অনেক টাকা খরচ হয়ে যাবে তো। সারা মৃদু হেসে বলল, বোকা মেয়ে, তোমাকে এসব ভাবতে হবে না। তুমি এসো তো, টাকার ব্যাপার বাবা দেখে নেবে। তুমি শুধু নিজের মতো করে পছন্দ করবে। চলো, আমার হাত ধরো। আমার বউ তোমার হাত কেন ধরবে আপু? বউ এসে তো তুমি আমার হাত ধরো। সারা ফিকুচকে আয়াতের গাল চিপে বলল, তোর বউ আর তুই দুজনেই বাচ্চা। দুজন যদি হাত ধরে ভেতরে যাস তাহলে হারিয়ে যাবি। তুই কি চাস তোর বউ হারিয়ে যাক? না, চাই না। তাহলে আমার সাথেই যাক, কেমন? তুই ভাইয়ার সাথে আয়। অয়ন মনোযোগ সহিত কাউকে মেসেজ টাইপ করছে। মেসেজটা সেন্ড করার পর মৃদু হাসলো, মাথা তুলে তাকালো সারার দিকে, নির্লিপ্ত স্বরে বলল, তোর ভিতরে যা, আমি একটু পরে আসছি। কেন? তুই ভেতরে কেন? তুমি ভেতরে কি করবে? একসাথে যাই, চলো না। যা না, 10 মিনিটের মধ্যে আসছি আমি। আয়াত বায়না ধরে বলল, ভাইও আমিও তোমার সাথে থাকবো। ভাইও আসো। সারার ছবির হাত ধরে হাঁটা শুরু করলো। পেছন পেছন আসছে রেহান, রাইয়ান এবং চায়না বেগম। ব্রাইডাল কালেকশন দোকানে সামনে গিয়ে রাইয়ান বেঁকে বসলো, ফ্রিকুচকে বলা, আমি ওখানে গিয়ে কি করব? তোরা যা, আমি আমার জন্য কেনাকাটা করতে চললাম। রেহানের দিকে তাকিয়ে বলা, তুই আমার সাথে যাবি নাকি? মেয়েদের দোকানে ঢুকবি? রেহান আজ চোখে তাকালো সারার দিকে। চাকরিতে জয়েন হওয়ার পর থেকে প্রিয় মানুষের কাছাকাছি থাকার তেমন সময় হয়ে উঠছে না। আজ যেহেতু কাছাকাছি থাকার একটু সুযোগ হয়েছে, সে এমন সুযোগ হাতছাড়া করতে চায় না। তুতলে বলা, ভাইয়া তো নেই, ওদের একা ছাড়াটা ঠিক হবে না। তুই গিয়ে কেনাকাটা কর, ভাইয়া আসলে আমি চলে আসবো। রাইয়ান পকেটে হাত গোছায়, পায়ের জুতো দিয়ে রেহানের হাঁটুতে আলতো লাথি দিয়ে বলল, গাছে কাঁঠাল গোপে তেল, ঠিক আছে থাক। আর একটু কাছে এগিয়ে গিয়ে বলল, খুব কষ্ট হয় ভাই, তুই ছ্যাঁকা খাবি, আমি চেয়ে চেয়ে দেখবো। রাইয়ানের কথাগুলো মাথার উপর দিয়ে গেল রেহানের। সরু চোখে তাকালো রাইয়ানের দিকে। রাইয়ানের সিল্কি চুলে হাত বুলাতে বুলাতে ছুটলো নিজের মতো করে কেনাকাটা করতে। সারা পিড়পিড় করে বলল, স্বার্থপর কোথাকার, তোকে নিয়ে আসাই উচিত হয় নাই। দোকানে ঝুঁকে ব্রাইডাল লেহেঙ্গাগুলো একে একে ছবির গায়ে দৌড়ে দেখছে সারহা। এক একটা লেহেঙ্গার ওজন যেন ছবির থেকেও বেশি। ছবি গোবাচারা মুখ করে দাঁড়িয়ে আছে। সারা মেরুন কালার একটা লেহেঙ্গা ছবির দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো তো এটা পছন্দ হয় না? দেখো তো এটা পছন্দ হয় নাকি? এটা কিন্তু বেশ মানাবে তোমাকে। ছবি মৃদু হেসে বলল, আপনার পছন্দ হলেই আমার পছন্দ হবে আপু। তা বললে কি হয়? তোমার বিয়ে তোমার পছন্দ মতো সব কেনা হবে।
তোমার কোনটা ভালো লাগছে সেটা বলো। ছবি মিনমিনের স্বরে বলল, আপু আমি তো এইসব কখনো পরিনি, শাড়ি কিনলে ভালো হতো না? সারা মৃদু হেসে ছবির গালে হাত রেখে বলল, বোকা মেয়ে, আগে বলবে না? ঠিক আছে, শাড়ি কেনা হবে। দোকানদারের কাছে লেহেঙ্গা এগিয়ে দিয়ে বলল, আমাদের ব্রাইডাল শাড়ি দেখান। দোকানদার দাঁত কেলিয়ে হেসে বলল, দেখাচ্ছি ম্যাডাম, তবে এই লেহেঙ্গায় আপনাকে বেশ মানাতো, কিন্তু একটু গায়ে ধরে দেখুন, অনেক সুন্দর লাগবে আপনাকে। সারা কিছু বলতে যাবে তখনই দোকানদার লেহেঙ্গার ওনাটা সারার মাথায় দিয়ে বলল, বেশ ভালো লাগছে আপনাকে।